নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। নতুন দিনের শুরুতেই আমরা নিয়ে এসেছি দেশ, রাজ্য, রাজনীতি, অপরাধ, বিনোদন, অর্থনীতি এবং জনজীবনের সঙ্গে জড়িয়ে থাকা একাধিক গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত আপডেট। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের ১২ বছরের কর্মকালের সাফল্য তুলে ধরে জানান, এই সময়ে প্রশাসনের মূল লক্ষ্য ছিল আস্থা, উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা। তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা এবং উন্নত ভারতের লক্ষ্যকে সামনে রেখে যুব সমাজ, নারী ও কৃষকদের ক্ষমতায়নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্তোদয় নীতি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে ডিজিটাল ক্ষমতায়ন এবং গ্রামীণ উন্নয়ন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পরিকাঠামো সম্প্রসারণ ও ডিজিটাল অগ্রগতির মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করা হয়। প্রধানমন্ত্রী তিনি ভারতের ইতিহাসে টানা সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির গড়েছেন। তিনি ৪৩৯৯ দিন ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর পদে থেকে জওহরলাল নেহরুর ৪৩৯৮ দিনের রেকর্ড অতিক্রম করেছেন। নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং পরবর্তীতে টানা তৃতীয়বারের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে সম্মিলিত মেয়াদের নিরিখেও তিনি দেশের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী সরকার প্রধানের স্বীকৃতি অর্জন করেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিত শেয়ার করে প্রকৃত জ্ঞানীর গুণাবলীর কথা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী সত্যিকারের পণ্ডিত সেই ব্যক্তি যিনি সর্বদা মহৎ ও কল্যাণকর কাজে নিয়োজিত থাকেন এবং সমাজের উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে উৎসর্গ করেন। পাশাপাশি অন্যের ভালো কাজ ও উপকারী কথাকে সম্মান করেন এবং হিংসা বা বিদ্বেষ পোষণ করেন না। প্রধানমন্ত্রী জানান, এই ধরনের ইতিবাচক মানসিকতা, সম্মিলিত প্রচেষ্টা ও সমাজসেবার চেতনা আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতাদের বিরুদ্ধে চলমান গ্রেফতারি অভিযানের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলেছেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসা, নির্বাচনী অনিয়ম এবং যুব সমাজের বিভিন্ন ইস্যুতে দেশব্যাপী আন্দোলনের লক্ষ্যে ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ কৌশল গ্রহণের আহ্বান জানান। নির্বাচনী তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিচার বিভাগীয় হস্তক্ষেপের দাবিও ওঠে। পাশাপাশি নিট ও সিবিএসই সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। কলকাতায় ধর্নায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসা ও তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগও উত্থাপন করেন। পশ্চিমবঙ্গে পুনরায় ১০০ দিনের কাজ প্রকল্প চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গিয়েছে। জুন মাসের জন্য প্রায় ১.৫৩ কোটি শ্রম দিবস অনুমোদন করা হয়েছে, যার ফলে গ্রামীণ এলাকার বহু শ্রমিক নতুন করে কাজের সুযোগ পেতে পারেন। সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে কাজের তালিকা প্রস্তুত, শ্রমিকদের নথিভুক্তকরণ এবং প্রকল্পভিত্তিক বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে বকেয়া কাজ ও মজুরি সংক্রান্ত বিষয়েও নজর রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত PMJAY স্বাস্থ্য প্রকল্প চালুর ঘোষণা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতার আওতাভুক্ত পরিবারগুলি ক্যাশলেস চিকিৎসা সুবিধা পেতে পারেন। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে নির্ধারিত স্বাস্থ্য পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে। রাজ্যের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে এই প্রকল্পের সমন্বয়, সুবিধাভোগীদের তথ্য যাচাই এবং পরিষেবা প্রদানের কাঠামো নিয়ে প্রশাসনিক স্তরে প্রস্তুতি চলছে। কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনকে ঘিরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগের তদন্তে সিআইডি দল পৌঁছেছে। অভিযোগের ভিত্তিতে নথিপত্র সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ এবং সম্ভাব্য প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রক্রিয়া খতিয়ে দেখছে। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত তদন্ত সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে। ঘটনার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের কারণে বিষয়টি বিশেষ নজরে রয়েছে। রাজ্যের কলেজ ভর্তির জন্য WBCAPI ২০২৬-এর প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীরা নির্ধারিত পোর্টালের মাধ্যমে নিজেদের বরাদ্দপ্রাপ্ত কলেজ ও বিষয় সংক্রান্ত তথ্য দেখতে পাচ্ছেন। ভর্তি নিশ্চিতকরণ, নথি যাচাই এবং পরবর্তী পর্যায়ের আসন বণ্টনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। উচ্চশিক্ষায় ভর্তির এই ধাপকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কলকাতায় শিল্প বিনিয়োগের সম্ভাবনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিল্প অবকাঠামো, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ বান্ধব নীতি এবং বিভিন্ন খাতে নতুন প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রশাসনিক সহযোগিতার বিষয়েও গুরুত্ব পেয়েছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শিল্প সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত মিলেছে। রাজ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রেল প্রকল্পগুলি দ্রুত শেষ করতে বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জমি অধিগ্রহণ, আন্তঃবিভাগীয় সমন্বয় এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন জটিলতা দূর করার লক্ষ্যে এই পদক্ষেপের পরিকল্পনা করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রী সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রকল্পগুলির গুরুত্ব উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাসের প্রস্তুতি শুরু হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে এই প্রকল্প উল্লেখযোগ্য বিনিয়োগ এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, দুগ্ধ শিল্পের সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের দিকগুলিও আলোচনায় রয়েছে। প্রকল্প বাস্তবায়নের প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে চলেছে। ছাত্র রাজনীতিতে এবিভিপি, এসএফআই এবং ছাত্র পরিষদের মধ্যে নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আন্দোলনের কৌশল এবং ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে। আগামী নির্বাচনী পরিস্থিতি এবং ক্যাম্পাস ভিত্তিক প্রভাব বিস্তারের বিষয়গুলিও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। কলকাতায় অষ্টম বেতন কমিশনের বৈঠক নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য বেতন কাঠামো, ভাতা সংশোধন এবং আর্থিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। কর্মচারী সংগঠনগুলিও বিষয়টির ওপর নজর রাখছে। কমিশনের সুপারিশ ভবিষ্যতে সরকারি কর্মীদের আর্থিক অবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। WBJD কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর প্রস্তুতি জোরদার হয়েছে। ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং অন্যান্য পেশাদার কোর্সে ভর্তির জন্য আসন বণ্টন, পছন্দক্রম নির্বাচন এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। পরীক্ষার্থীদের নির্ধারিত নির্দেশিকা মেনে পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে হবে। উচ্চশিক্ষায় প্রবেশের এই গুরুত্বপূর্ণ পর্যায়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। তামিলনাড়ুতে নারী ও শিশুদের নিরাপত্তা আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় সিঙ্গাপেন স্পেশাল টাস্ক ফোর্স চালু করেছেন। পূর্বের প্রশাসনিক জটিলতা কাটিয়ে এই বিশেষ উদ্যোগ শুরু করা হয়েছে, যার লক্ষ্য রাজ্য জুড়ে নারী ও শিশুদের সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ। অন্যদিকে অসমে আয়ুষ এবং উৎপাদন শিল্পের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার খুলতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইনলামুবি ফ্র্যাগ্রেন্সেস অ্যান্ড কসমেটিক্স পাইলট প্রকল্পের ভূমিপুজো সম্পন্ন করেছেন। জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবিকে আরও জোরালো করতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ইন্ডিয়া জোটের সদস্যদের সমর্থন চেয়েছেন এবং এ বিষয়ে আসন্ন আইনসভা উদ্যোগের কথা উল্লেখ করেছেন। পাঞ্জাবে মিশন রোজগারের অধীনে ৩৫৫ জনের হাতে সরকারি নিয়োগপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে সিকিমে জ্বালানি সংরক্ষণ এবং সুস্বাস্থ্যের বার্তা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সরকারি অনুষ্ঠানে হেঁটে অংশ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেন। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিরাট কোহলি। সাম্প্রতিক প্রকাশিত ব্র্যান্ড ভ্যালু তালিকায় তিনি ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি হিসেবে শীর্ষস্থান দখল করেছেন। এই তালিকায় শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো একাধিক তারকার নামও রয়েছে। অন্যদিকে অভিনেত্রী ঈশা দেওল জানিয়েছেন যে বিচ্ছেদের পর নিজেকে তিনি শুধুমাত্র সিঙ্গেল মাদার হিসেবে দেখতে চান না। তার বক্তব্য, সন্তানদের বড় করে তোলার দায়িত্বে প্রাক্তন স্বামীও সমানভাবে অংশগ্রহণ করছেন এবং তাঁরা যৌথভাবেই অভিভাবকত্ব পালন করছেন। অভিনেতা অর্জুন রামপাল ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জানান, একের পর এক প্রিয়জনকে হারানোর মানসিক চাপ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এদিকে সানি দেওলের আসন্ন ছবি লাহোর 1947-এর নাম পরিবর্তন করে বাটওয়ারা 1947 রাখা হয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে। আন্তর্জাতিক বিনোদন অঙ্গনেও চর্চায় রয়েছে আরিয়ানা গ্র্যান্ডে ও ইথান স্লেটারের বিচ্ছেদের খবর। পাশাপাশি হলিউড অভিনেতা ম্যাট ডেমন পরিবার ও পিতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে কঙ্গনা রানাউত দাবি করেছেন যে ক্যারিয়ারের একটি পর্যায়ে তাঁকে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড অতীতের কিছু জিএসটি বকেয়া মকুবের জন্য নতুন খসড়া বিধি তৈরি করেছে, যা আগামী জিএসটি কাউন্সিল বৈঠকে আলোচনার জন্য তোলা হতে পারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারি বন্ডে বিনিয়োগ থেকে অর্জিত সুদ ও মূলধনী লাভের উপর নির্দিষ্ট ক্ষেত্রে কর ছাড় ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক বন্ড সূচকে ভারতের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কর কাঠামোয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজস্থান হাইকোর্ট জাতীয় সড়ক প্রকল্পে নির্মাণ পরিষেবার বিনিময়ে টোল সংগ্রহের অধিকারকে করযোগ্য পরিষেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে। গুজরাট সরকার জিএসটি আদায় বাড়াতে কর ফাঁকির বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি নতুন কর ব্যবস্থায় বেতনভোগীদের জন্য কর সাশ্রয়ের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা বৃদ্ধি পেয়েছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। ভারতের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম উচ্চ পর্যায়ে অবস্থান করছে।
24 ক্যারেট স্বর্ণের দাম প্রতি 10 গ্রামে 1,54,397, যা আগের তুলনায় 387 কমেছে। 22 ক্যারেট স্বর্ণের দাম প্রতি 10 গ্রামে 1,41,918, অর্থাৎ 182 হ্রাস পেয়েছে। অন্যদিকে রৌপ্যের দাম প্রতি কেজিতে 2,44,252, যা 2,137 কমেছে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক মুদ্রাবাজারের ওঠানামা মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিয়ের মরশুমকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে গয়নার চাহিদাও বাজারকে সমর্থন করছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 6,520, যা 60 কমেছে। দেশীয় টিএমটি স্টিলের দাম মেট্রিক টন প্রতি 44,350, অর্থাৎ 150 বেড়েছে। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 1,745, এই অপরিবর্তিত রয়েছে। শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধির কারণে রৌপ্যের বাজারে অস্থিরতার সম্ভাবনাও নজরে রয়েছে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। পশ্চিম এশিয়ার সংঘাতে লেবাননের দক্ষিণাঞ্চলীয় টাইর শহর ও আশপাশের এলাকায় বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি হওয়ার পর ইসরায়েলি বিমান হামলায় অন্তত 8 থেকে 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সতর্কবার্তা দিলেও ইরানের সঙ্গে শান্তি চুক্তির অগ্রগতির কথাও জানান। ওমান উপকূলের কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হলেও 2 ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রুশ হামলায় 4 জন নিহত ও 10 জন আহত হন। ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তেল স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপোরিঝিয়ায় বিস্ফোরণে 2 জন নিহত ও 23 জন আহত হওয়ার খবর মিলেছে। ইউক্রেন দাবি করেছে চলতি বছরে তারা 600 বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুনর্দখল করেছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অবকাঠামো এবং এজেন্টিক এআইকে ঘিরে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অ্যাপল তাদের নতুন সিরি এআই উন্মোচন করেছে, যা আরও প্রাকৃতিক কথোপকথন, প্রসঙ্গ বুঝে কাজ করার সক্ষমতা এবং বিভিন্ন অ্যাপের সঙ্গে গভীর সমন্বয় করতে পারবে। ব্রডকম, অ্যাপোলো ও ব্ল্যাকস্টোন যৌথভাবে $35 বিলিয়ন বেশি মূল্যের বৈশ্বিক এআই অবকাঠামো উন্নয়ন প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দিয়েছে। মাইক্রোসফট, কেপিএমজি এবং অ্যাডসের সহযোগিতায় লক্ষাধিক পেশাজীবীর জন্য এজেন্ট 365 ও মাইক্রোসফট 365 কোপাইলট সম্প্রসারণ করা হচ্ছে। জনসন অ্যান্ড জনসনের ভেলিস হিপ ন্যাভিগেশন অস্ত্রোপচারে এআই ব্যবহার বাড়াচ্ছে। পেগা নতুন আউটকাম ভিত্তিক এআই ওয়ার্কফ্লো এনেছে। ক্রাউডস্ট্রাইক এআই মেধাসত্ত্ব চুরির বাড়তি ঝুঁকির সতর্কতা দিয়েছে এবং এনভিডিয়া এআই পিসি বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এসব এলাকায় বজ্রপাতের সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণবঙ্গের অন্যান্য কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে হাওয়ার গতি 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর আবহাওয়াও বজায় থাকতে পারে। হাওড়া, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে আকাশ মেঘাচ্ছন্ন থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকিও বাড়তে পারে। মালদা ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বন্ধুরা, আজকে সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।